12ই মার্চ তো অধিবেশন শুরু হচ্ছে, নিশ্চিত হওয়া গেছে মোটামুটি। এবং এই সংসদে যদিও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিএনপি জোট জয়লাভ করেছে, কিন্তু ভাইব্রেন্ট একটা বিরোধী দলও আছে, যার মধ্যে এনসিপি অন্তর্ভুক্ত আছে এবং এনসিপি নতুন দল হিসেবে বেশ কজন সংসদ সদস্য আছে। সব মিলিয়ে প্রত্যাশার জায়গা শুরুতে যদি বলেন, এবং সরকারের এ পর্যন্ত মাত্র কয়েকটা দিন গেল, তারপরে যে পদক্ষেপগুলো বলেন, প্রধানমন্ত্রী যে দাবিগুলো ছিল আসলে জুলাই অভ্যুত্থানের পরে, ছোট ছোট করে যদিও খুব স্থূল অর্থেও যদি বলি যে একজনের ভিআইপির জন্য রাস্তা বন্ধ হয়ে থাকতে পারবে না, এরকম এখনো কিন্তু দেয়ালে সাঁটানো আছে। সেই জায়গা থেকে নতুন প্রধানমন্ত্রীর যে আচরণ, তিনি যে বাইরে যখন গিয়েছেন, সব মিলে কি মনে হচ্ছে? বা বিভিন্ন মন্ত্রণালয় থেকে বড় বড় কথাও বলা হয়েছে অবশ্য, যে শিক্ষাক্ষেত্রে কোনো রকম দুর্নীতি চলবে না, বা সংস্কৃতি মন্ত্রণালয় তিনি বলেছেন যে এইরকম এরকম মানের শিল্পী আমরা তৈরি করতে চাই, মানে নানান রকম কথাই আছে। কি প্রত্যাশা করছেন? দেখুন, প্রত্যাশা এবং প্রাপ্তি আমার কাছে মনে হয় যে এই ইকুয়েশনের মানে টু আর্লি এই ক্যালকুলেশন করার আর কি। তবে আপনি যে প্রশ্নটা করেছেন এটাও আসলে যথার্থ, কারণ যেখানে প্রত্যাশার চাপ অনেক বেশি থাকে সেখানে তো খুবই স্বাভাবিকভাবে এই প্রশ্নটা খুব কুইকলি আসবে যে আসলে আমরা কিভাবে করে এটাকে রিড করছি। ব্যক্তি প্রধানমন্ত্রী তারেক রহমান হিসাবে, মানে আমি যদি এভাবে করে বলি, জিয়া পরিবারের যে লেগেসি, স্পেশালি আমি জাস্ট এটাকে এভাবে করে বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে লেগেসি, ওই লেগেসিটাকে ক্যারি ফরওয়ার্ড করার একটা খুবই চমৎকার একটা ধারণা বা চমৎকার একটা প্র্যাকটিস ইতিমধ্যে আমরা জনাব তারেক রহমানের মধ্যে কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি। কারণ আপনি আমি জাস্ট দুটা তিনটা খুব সিগনিফিকেন্ট ইনসিডেন্ট আমি আপনাকে বলি। স্পেশালি আপনি যদি নোটিস করেন 21শে ফেব্রুয়ারি তিনি যখন আপনার শহীদ বেদিতে যখন ফুল দিলেন, পরপরই কিন্তু তিনি মোনাজাত করেছেন, এবং এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসের সাথে কানেক্টেড একটা ইস্যু। এটা কিন্তু মানে এমন কোনো ঘটনা না যে তিনি হুট করে এসে করলেন, বরং তিনি আমাদের সেই সমৃদ্ধ ইতিহাসকেই আবার রিপিট করালেন, যেই ইতিহাসটা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে আমরা তখন দেখেছিলাম। এবং এটা খুবই সিগনিফিক্যান্ট একটা ইনসিডেন্ট। মানে আপনি জানেন যে ফুল দেয়া নেয়া নিয়ে একটা বিরাট রকম মানে একটা আইডিওলজিক্যাল ডিবেট আছে, সব কিছুকে তিনি কিন্তু একসাথে কি করে কিন্তু তিনি ভেঙেছেন। এবং যদি আমরা এইভাবে করে একটু দেখি, ইতিমধ্যে আপনি বলেছেন যে ভিআইপি প্রোটোকলটাকে অ্যাভয়েড করে জনতার প্রধানমন্ত্রী তো আমরা আসলে কাউকে হইতে দেখিনি বাংলাদেশ, আনফর্চুনেটলি। কাজেই জনতার প্রধানমন্ত্রী হওয়ার একটা রোল আমরা মনে হচ্ছে যে তার মধ্যে আমরা এটা আস্তে আস্তে প্রতীয়মান হতে দেখছেন। প্যারালালি আরেকটা ব্যাপার আপনি আজকে নিশ্চয়ই খেয়াল করেছেন যে প্রধানমন্ত্রী আজকে কিন্তু একটা 5-এ তিনি আজকে সচিবালয়ে ঢুকেছেন। আমি জানি না যে ওইখানে কর্মকর্তারা যারা ওইখানে চাকরিরত অবস্থায় আছেন, আমরা নিশ্চিত রূপে বলতেই পারি এতদিনের যে প্র্যাকটিস বা অভিজ্ঞতা আমাদের, বা আমরা যতটুকু জানি সরকারি কর্মকর্তাদের অ্যাটিচিউড অনুযায়ী, নিশ্চয়ই চোখ মুছতে মুছতে তাদের 10টা বেজেছে। অনেকে এসে হয়তো দেখেছেন তাদের আগে প্রধানমন্ত্রী তাদের কর্মস্থলে এসেছেন। কাজে এই পরিবর্তনগুলো খুব সিগনিফিকেন্ট। এই পরিবর্তনগুলোকে আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে, অ্যাপ্রিসিয়েট করার মতন উদারতা দেখাইতে হবে। এবং আমি একটা কথা বরাবরই বলেছি যে দেখেন, আমরা 11 দলীয় জোট, আমরা শুধুমাত্র সমালোচনা ধর্মী একটা বিরোধী দল হতে চাই না, আমরা সহযোগিতাপূর্ণ একটা বিরোধী দল হইতে চাই। তবে এই যে তবের পরের যে আলাপটা, এই আলাপটাও আমাদেরকে ক্যারি ফরওয়ার্ড করতে হবে। আপনি দেখছেন ডেফিনেটলি যে একটা সময় প্রধানমন্ত্রীকে কেন্দ্রভূত হয়ে যে লেভেলের তোষামোদী কার্যক্রমগুলো আছে, এই কার্যক্রমগুলোই একটা সময় ধীরে ধীরে জনতার প্রধানমন্ত্রীকে জনতা থেকে বের করে একটা স্বৈরাচারী প্রধানমন্ত্রী কিন্তু বানায়। কাজে ওই সমালোচনাটাও কিন্তু আমাদের জারি রাখতে হবে। যেই বিষয়টা নিয়ে, যেই আলোচনাটা নিয়ে আসলে আপনি যে প্রশ্নটা মূলত যেটা করেছেন, সেটা হচ্ছে 12ই মার্চ থেকে অধিবেশন প্রথম বাংলাদেশে, আমরা যদি বলি 16-17 বছর পর একটা প্রথম অধিবেশন হতে যাচ্ছে, যেখানে মানে ইলেক্টেড গভর্নমেন্ট সেখানে পারফর্ম করবেন, এন্ড প্যারালালি সেখানে একটা ইফেক্টিভ, আপনি ইতিমধ্যে এটাও বলেছেন, ইফেক্টিভ একটা বিরোধী দল সেখানে মানে রোল প্লে করবেন। কাজে দেখেন, এটা আমাদের জন্য খুবই সিগনিফিকেন্ট। আমরা একটা ট্রেন কিন্তু মিস করেছি। এই ট্রেনটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা ট্রেন বিএনপির জন্য ছিল। আপনি জানেন যে এই পুরো ঐকমত্য কমিশনের যে দীর্ঘ আলোচনা, এই দীর্ঘ আলোচনায় প্রতিটা মুহূর্তে যেভাবে করে বিএনপি আলোচনাকে সাবস্ক্রাইব করেছে, এই আলোচনাটাকে সমৃদ্ধ করার জন্য তারা ইনপুট দিয়েছে। এবং আপনি যদি তাদের বক্তব্যগুলো, আমি একদম আপনাকে স্পেসিফিক কোট করে বলি, 5ই অক্টোবর অথবা অগাস্ট, আমি মাসটা ভুলে গেছি,
আপনি সালাউদ্দিন ভাইয়ের সেদিনের বক্তব্যটা আপনি শুনবেন, কিভাবে 142 টাচ না করেও গণভোট করা যায় এবং কিভাবে করে এই গণভোট সংবিধানের সাথে ক্ল্যাশ করে না, এই মর্মে তার খুবই চমৎকার বক্তব্য আছে, খুবই রেফারেন্সড বক্তব্য আছে, এভিডেন্ট বক্তব্য আছে। এবং আপনারা নিশ্চয়ই আমরা সবাই এটা সাক্ষী যে জুলাই সনদে আমরা যদি 9 ধারাটা দেখি, শপথের যে ধারাটা আমরা দেখি, সেখানে কিন্তু আদেশের আদেশের যেই আপনার তফসিল 3 মোতাবেক কিভাবে করে তারা 2টা শপথ পাঠ করবেন সেই ব্যাপারেও কিন্তু একটা খুবই লিখিত পরিষ্কার বক্তব্য কিন্তু আপনার আদেশও ছিল এবং যখন জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে তখনও ছিল। কাজে এই জুলাই সনদে তো বিএনপি থেকে শুরু করে সকল রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। কাজেই একেবারে নির্বাচনের পর হুট করে এসে জুলাই সনদ বাস্তবায়নের সংস্কার যে কমিটির যে শপথ সেটাকে অ্যাভয়েড করে চলে যাওয়া আমার কাছে মনে হয়েছে যে সেই সময় জনাব সালাউদ্দিন আহমেদের যে বক্তব্য শপথের ঠিক আগে আপনি নিশ্চয়ই দেখেছেন, সেই সময় তো আসলে পরিষ্কার হয়েছে সেখান থেকে ডেভিয়েশন আপনার কতটুকু মনে হয়েছে আগের যে অবস্থান, এটিকে কি একদম অগ্রাহ্য করা হয়েছে নাকি নতুন সংসদের সাথে ডাজ ইট ম্যাটার আপনি অগ্রাহ্য কখন বলবেন? দেখেন, খুবই টেকনিক্যাল একটা কোশ্চেন আপনি করেছেন। উত্তর হচ্ছে অগ্রাহ্য করা হয়েছে, খুব পরিষ্কার উত্তর। কিভাবে অগ্রাহ্য করা হয়েছে? আপনি যখন জুলাই সনদে স্বাক্ষর করলেন, আপনি কি জানতেন না যে আপনাকে এই তফসিল 2 অনুযায়ী এই আদেশ বাস্তবায়নের জন্য আপনাকে শপথ বাক্য পাঠ করতে হবে? প্রশ্নটা কোথায় জানেন? প্রশ্নটা হচ্ছে যে আপনি যদি বলেন যে আমি জানতাম না, তখন আপনি অগ্রাহ্য করতে পারতেন। আপনি তো এটা জানতেন এবং আপনি জানতেন, আপনার দলের টপ অর্ডার জানতো, আপনার দলের ওই যে 2টি কাগজ যে দেখানো, এবং আমি বলি এই শপথটা তফসিলে অন্তর্ভুক্ত নেই, যেটা ডাজন্ট ম্যাটার। আপনি কি এটা জানতেন না? দেখেন, প্রশ্ন খুব সহজ তো। আপনি এটা জানতেন কি জানতেন না? ধরেন, আচ্ছা, এই যে তফসিলে এই শপথটা নাই, এটা কি বিএনপি নির্বাচনের পর জানলো? কি আচমকা একটা কথা। আইনগত কোনো যদি কোনো বাধা নাই, একদম তারা যেটি বলবার চেষ্টা করছে। আপনি দেখেন, এই সংবিধানে কি ইন্টারিমের কোনো ধারণা ছিল? আপনি কি করলেন? ইন্টারিমের ধারণাটা অন বেসিস অফ হোয়াট করলেন? আপনি আর্টিকেল 7 থেকে আপনি নিলেন জনগণ সকল ক্ষমতার ঊর্ধ্বে। আপনি আর্টিকেল 7 থেকে এটা নিয়ে আপনি 106 থেকে আপনি রাষ্ট্রপতির মাধ্যমে আপনি কোর্ট থেকে আপনি জানতে চাইলেন যে পরিস্থিতিতে আপনি কি করবেন। কোর্ট আপনাকে বললো কি করতে হবে, আপনাকে ইন্টারিম ফর্ম করতে হবে। আপনি করলেন না? কিভাবে করছেন? প্রসেস আছে না? এই প্রসেসের উপর দাঁড়ায়া আপনি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ আপনি জারি করছেন। ডাজন্ট ম্যাটার, আপনি করছেন তো। এবং আপনি জুলাই সনদ আদেশ যেটা বাস্তবায়ন করছেন, এই বাস্তবায়িত আদেশে আপনি যে শপথ বাক্য পাঠ করবেন, এটা আপনাকে না জানানোর কোনো প্রসেসের মধ্যে দিয়ে আপনাকে নিয়ে যাওয়া হয়নি। আপনি এটা জানতেন। সুতরাং পরিষ্কারভাবে আপনি যেটা বলছেন, আপনি এটা জানতেন এবং আপনি ঠিক ইলেকশনের পর আপনি যখন জেনে গেলেন যে আপনার 2/3 মেজরিটি আছে, এই মুহূর্তে আপনার কাছে এসে মনে হলো যে আমি এটা জানতাম না। এটা তো ভাই এভাবে করে জিনিসটা ক্যারি ফরওয়ার্ড করে না। পরিপূর্ণ আমি শেষ লাইনটা একটু বলে দেই। কাজেই দেখেন, 12ই মার্চ এটা একটা সিগনিফিক্যান্ট ডে হবে বাংলাদেশের জন্য। আপনি আপনার কমিটমেন্ট রাখবেন কি রাখবেন না, এই দিনে একটা বড় প্রমাণ আসবে, বড় প্রমাণ মিলবে। আপনারা ততদিন সংসদের দোহাই দিয়েছেন, কাজে এখন সংসদে আপনারা এটাকে কনফার্মে নিয়ে আসেন, সেটাও আসলে স্টিল ইউ আর হোপিং, তাই তো? এখন আমার তো হোপ করা ছাড়া উপায় নাই। আপনি 2/3 মেজরিটি পেয়ে আপনি বলছেন আপনারা মানবেন না, আর আপনার সাথে আমি ঝগড়া করবো, যুদ্ধ করবো। দেশকে কি আমি ক্রান্তি লগ্নে ফেলে দিব? আমি কি দেশকে যুদ্ধ অবস্থায় নিয়ে যাবো? যুদ্ধ শুরু করবো? আই ডোন্ট হ্যাভ এনি অপশন।